ওয়েলকাম স্টুডেন্টস, আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা WBSSC SLSTর হিউম্যান ফিজিওলজির এক্সক্রেটরি সিস্টেম সম্বন্ধে আলোচনা করছিলাম। এবং যেহেতু তোমরা যারা SSC এক্সামিনেশনে বসবে তারা 9-10 লেভেল এবং পিজি লেভেল, মেনলি এটা দেখা গেছে যে 9-10 লেভেল এবং পিজি লেভেল এই দুটো লেভেলেই যেহেতু তোমরা এক্সামিনেশনে বসবে এবং সেই কারণের জন্য বায়োলজিক্যাল সায়েন্সের এই হিউজ সিলেবাস কভার করতে গেলে তোমাদেরকে অবশ্যই দুটো সিলেবাসের কথা মাথায় রাখতে হবে। সুতরাং এক্সক্রেটরি সিস্টেমে তোমরা যদি সিলেবাস দেখো, আমি অলরেডি সিলেবাস সম্বন্ধে আলোচনা করেছি, তো এক্সক্রেটরি সিস্টেমের প্রথম টিউটোরিয়াল ভিডিওতে আমি সেই সম্বন্ধে আলোচনা করেছি। তো এক্ষেত্রে তোমরা যদি সিলেবাস দেখো তাহলে দেখবে যে 9-10 লেভেলে কিন্তু নেফ্রনের হিস্টোলজি এবং তার সঙ্গে সঙ্গে তার স্ট্রাকচার নেই, কিন্তু তবুও ইউরিন ফর্মেশন বুঝতে গেলে কিন্তু নেফ্রনের হিস্টোলজি এবং নেফ্রনের স্ট্রাকচার সম্বন্ধে বেসিক আইডিয়া থাকতে হবে। সুতরাং এর আগের যে ভিডিও ছিল, অর্থাৎ কিডনির যে স্ট্রাকচার এবং ফাংশন, সেটি 9-10 লেভেলে ছিল এবং নেফ্রনের স্ট্রাকচার এবং তার সঙ্গে সঙ্গে নেফ্রনের হিস্টোলজি এটা তোমাদের পিজি লেভেলে সিলেবাসে আছে। অর্থাৎ এক্সক্রেটরি সিস্টেম যখন পড়ছো এইভাবে পরপর আমি যেভাবে সিকোয়েন্সিয়ালি এই ভিডিওগুলো দিচ্ছি এরকম সিকোয়েন্সিয়ালি তোমাদেরকে পড়তে হবে এবং ফিজিওলজির প্রত্যেকটা টপিক, শুধু ফিজিওলজি বলবো না, জুলজি, বোটানির প্রত্যেকটা টপিকস এইভাবে মানে মেন হেডিংসের সঙ্গে রিলেশন রেখে 9-10 লেভেল এবং পিজি লেভেল তোমাদেরকে কভার করতে হবে। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব নেফ্রনের হিস্টোলজি এবং তার সঙ্গে সঙ্গে নেফ্রনের স্ট্রাকচার। তোমরা প্রত্যেকেই জানো যে বৃক্কের মধ্যে নেফ্রন থাকে এবং প্রত্যেকটা বৃক্কে অন্তত 10 লক্ষ করে, দুটি বৃক্কে মোট 20 লক্ষ নেফ্রন থাকে এবং নেফ্রন হলো বৃক্কের গঠনগত এবং কার্যগত একক, অর্থাৎ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। তাহলে নেফ্রনের অন্যতম প্রধান কাজ যেটা, সেটি হলো ব্লাড প্লাজমাকে ফিল্টার করে ইউরিন তৈরি করা। নেফ্রনের বিভিন্ন পার্টস আছে, নেফ্রনের বিভিন্ন অংশ আছে, এই সমস্ত অংশের বিভিন্ন রকমের ফাংশন। সুতরাং নেফ্রনের বিভিন্ন পার্টস বা নেফ্রনের বিভিন্ন অংশের ফাংশন মানে সেটা রিলেটেড থাকে সেই বিভিন্ন পার্টসে অ্যাকচুয়ালি কোন ধরনের সেল আছে। ওকে, তাহলে আমরা যদি নেফ্রনের স্ট্রাকচার যদি আমরা দেখি, তো নেফ্রনে প্রধানত দুটি অন্যতম প্রধান গঠন থাকে। সুতরাং নেফ্রনের দুটি অন্যতম প্রধান স্ট্রাকচার, একটি হলো ম্যালপিজিয়ান কর্পাসেল। সো নেফ্রন প্রধানত কি দিয়ে গঠিত হবে? ম্যালপিজিয়ান কর্পাসেল এবং তার সঙ্গে সঙ্গে রেনাল টিউবিউল। সুতরাং নেফ্রনের দুটি স্ট্রাকচার, ম্যালপিজিয়ান কর্পাসেল এবং রেনাল টিউবিউল। এবং ম্যালপিজিয়ান কর্পাসেলের আবার দুটি অংশ, বাউম্যান ক্যাপসুল এবং তার সঙ্গে সঙ্গে গ্লোমেরুলাস। ওকে, তো বাউম্যান ক্যাপসুল এবং গ্লোমেরুলাস এই দুটি পোর্শন নিয়ে প্রধানত ম্যালপিজিয়ান কর্পাসেলস তৈরি হয় এবং রেনাল টিউবিউল যে অংশ নিয়ে গঠিত সেগুলি হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল বা নিকটবর্তী সংবর্তনালিকা, দূরবর্তী সংবর্তনালিকা এবং তার সঙ্গে সঙ্গে হেনলির লুপ। সুতরাং এই প্রত্যেকটি পার্টস ইউরিন তৈরি করার সময় তারা স্পেসিফিক ফাংশন করে এবং তাদের ফাংশন ডিপেন্ডেন্ট থাকে কিসের ওপর? তাদের হিস্টোলজির ওপর। অর্থাৎ এই সমস্ত স্ট্রাকচারগুলো কোন ধরনের সেল নিয়ে গঠিত তার উপর ডিপেন্ড করে এদের ফাংশন। তো প্রথমেই আমরা যে জায়গাতে চলে যাব সেটা হলো ম্যালপিজিয়ান কর্পাসেল। এই প্রসঙ্গে বলে রাখি যে পিজি সিলেবাসে আরও একটি অংশ আছে অর্থাৎ নেফ্রনের স্ট্রাকচার সম্বন্ধে, সেটি হলো ফিল্ট্রেশন মেমব্রেন। তো ফিল্ট্রেশন মেমব্রেন সম্বন্ধে আমি পরের দিন আলোচনা করব। আজকে আমরা নেফ্রনের একদম ক্রুড হিস্টোলজি নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে দেখো, ম্যালপিজিয়ান কর্পাসেল প্রধানত বাউম্যান ক্যাপসুল এবং গ্লোমেরুলাস নিয়ে গঠিত। তো এক্ষেত্রে নেফ্রনের কোন অংশগুলো আলোচনা করব সেগুলো আমি লিখেছি। তো প্রথমেই দেখো, ইউনিক ফিচার অফ দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি। তাহলে এই যে ছবি তোমরা দেখতে পাচ্ছ এটি হলো ম্যালপিজিয়ান কর্পাসেলের ছবি এবং ম্যালপিজিয়ান কর্পাসেলের দুটি অংশ। তো এই যে ক্যাপসুলের যে স্ট্রাকচার এটাই হলো বাউম্যান ক্যাপসুল এবং এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি যে রেড কালারে, সো দিস ইজ দ্য গ্লোমেরুলাস। অ্যাকচুয়ালি রেনাল ধমনী বা রেনাল আর্টারির একটা শাখা বাউম্যান ক্যাপসুলসের মধ্যে প্রবেশ করে 50টি সমান্তরাল রক্তজালকে বিভক্ত হয়। সুতরাং এগুলি হলো প্যারালাল ব্লাড ক্যাপিলারি। অনেক সময় বিভিন্ন বইতে বিভিন্ন রকমের ছবি আছে, আমি তোমাদেরকে সিম্পল ছবি এক্ষেত্রে আমি তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। তাহলে দেখো, বাউম্যান ক্যাপসুলে 50টি সমান্তরাল রক্তজালক আছে বা প্যারালাল ব্লাড ক্যাপিলারি আছে এবং রেনাল ধমনীর একটি শাখা যেটি বাউম্যান ক্যাপসুলের মধ্যে প্রবেশ করে তাকে আমরা বলবো অ্যাফারেন্ট আর্টারিওল, রাইট? সো দিস ইজ অ্যাফারেন্ট আর্টারিওল এবং যেটি বাউম্যান ক্যাপসুল থেকে বেরিয়ে এসছে তাকে আমরা বলবো ইফারেন্ট আর্টারিওল। এবং এক্ষেত্রে তাহলে অ্যাফারেন্ট আর্টারিওল এবং ইফারেন্ট আর্টারিওল এবং এর মাঝখানে যে ক্যাপিলারি আছে সেটি কিন্তু গ্লোমেরুলার ক্যাপিলারি। তো গ্লোমেরুলার ক্যাপিলারি কিন্তু
কি দুটি বিষয় ইউনিক, এই বিষয়টা ভালো করে মাথায় রাখতে হবে। প্রধানত আমরা জানি যে দেহের কোনো জায়গায় যদি জালক তৈরি হয় তার একদিকে ভেন বা শিরা থাকে এবং আরও একদিকে ধমনী থাকে, কিন্তু নেফ্রনের মধ্যে যে গ্লমেরুলাস থাকে বা গ্লমেরুলার যে রক্তজালক থাকে বা ক্যাপিলারি থাকে, সেই ক্যাপিলারিতে আমরা দেখতে পাচ্ছি দুটি আর্টারিওল, অর্থাৎ দুটি ধমনীর মাঝখানে ক্যাপিলারি আছে। সুতরাং এটি হলো গ্লমেরুলাসের একটি ইউনিক ফিচার্স। এবং সেকেন্ড যে ফিচার্স সেটা হলো গ্লমেরুলাসের রক্তচাপ অত্যন্ত বেশি। জেনারেলি ব্লাড ক্যাপিলারিতে রক্তচাপ বা ব্লাড প্রেসার জেনারেলি কম হয়, কিন্তু গ্লমেরুলাসের মধ্যে রক্তচাপ প্রচুর বেশি থাকে। সুতরাং এমন এক রকমের ক্যাপিলারি যে জায়গায় রক্তচাপ প্রচুর বেশি থাকে সেটি হলো গ্লমেরুলার ক্যাপিলারি। এবং এই যে গ্লমেরুলার ক্যাপিলারিতে রক্তচাপ বেশি হওয়ার কারণ, তো অ্যাফারেন্ট আর্টারিওলের ডায়ামিটার অনেকটাই বেশি দেন দ্য ইফারেন্ট আর্টারিওল। তাহলে যে পরিমাণ রক্ত ঢোকে গ্লমেরুলাসের মধ্যে সেই পরিমাণ রক্ত বের হতে পারে না, এবং সেই জন্যই গ্লমেরুলাসের মধ্যে রক্তচাপ প্রচুর বেশি হয়। এবং এই প্রচণ্ড চাপে রক্তের বিভিন্ন উপকারী এবং অপকারী পদার্থগুলো এবার কি হবে, এবার বাউম্যান ক্যাপসুলসের মধ্যে প্রবেশ করবে। সুতরাং এই যে পোর্শনটা, অর্থাৎ গ্লমেরুলাস এবং বাউম্যান ক্যাপসুলের মাঝখানে একটি স্পেসিফিক মেমব্রেন তৈরি হয়েছে, সেই মেমব্রেনকেই বলা হয় ফিল্ট্রেশন মেমব্রেন। যেটা প্রথমেই তোমাদেরকে স্টার্টিংয়ে আমি তোমাদেরকে বলছিলাম যে ফিল্ট্রেশন মেমব্রেন তোমাদের সিলেবাসে আছে। সুতরাং গ্লমেরুলাস এবং বাউম্যান ক্যাপসুলসের মধ্যে কি আছে, কোন ধরনের মেমব্রেন এই বিভিন্ন পদার্থের আলট্রা ফিল্ট্রেশনে সাহায্য করে, এটা কিন্তু বুঝতে হবে। ওকে, এবারে এক্ষেত্রে আমরা যে বাউম্যান ক্যাপসুলস দেখতে পাচ্ছি, এই বাউম্যান ক্যাপসুলসের দুটি লেয়ার, একদম ভিতরের দিকে যে লেয়ার সেই লেয়ারকে আমরা বলবো ভিসেরাল লেয়ার, এবং বাইরের দিকে যে লেয়ার সেই লেয়ারকে আমরা বলবো প্যারাইটাল লেয়ার। ওকে, তাহলে হিস্টোলজি আমরা তাহলে দেখলাম এক্ষেত্রে কি ইউনিক ফিচার অফ দ্য গ্লমেরুলার ক্যাপিলারি। বাউম্যান ক্যাপসুলসের মধ্যে দুটি লেয়ার দেখা যায়, একটি ভিসেরাল লেয়ার এবং আরও একটা হলো প্যারাইটাল লেয়ার। এবং ভিসেরাল লেয়ারে এক রকমের স্পেসিফিক টাইপের সেল থাকে। দেখো হিস্টোলজি আমরা শুরু করছি হিস্টোলজি। তাহলে ভিসেরাল লেয়ার অর্থাৎ বাউম্যান ক্যাপসুলসের ভিসেরাল লেয়ারে একটি স্পেসিফিক টাইপের সেল থাকে, তাকে আমরা বলবো পোডোসাইট, এবং এই পোডোসাইট প্রধানত বেসমেন্ট মেমব্রেনের উপরে অবস্থান করে। তাহলে ভিসেরাল লেয়ারে স্পেসিফিক যে সেল থাকে তাকে বলা হয় পোডোসাইট, এবং এই পোডোসাইটে অসংখ্য এরকম পায়ের মতো গঠন আছে। সুতরাং এটা বেসমেন্ট মেমব্রেনের উপরে অবস্থান করে, এবং এই যে সেলগুলো তাকে আমরা বলবো পোডোসাইট। এবং এই পোডোসাইট থাকার জন্যই বাউম্যান ক্যাপসুলসের ভিসেরাল লেয়ারের মধ্যে অসংখ্য ছিদ্র তৈরি হয়, এবং সেই সমস্ত ছিদ্রগুলোকে আমরা বলবো অ্যাকচুয়ালি স্লিট পোর্স। ওকে, তো যে ছিদ্রগুলো তৈরি হয় পোডোসাইট থাকার জন্য সেই ছিদ্রগুলোকে আমরা বলবো স্লিট পোর্স। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে গ্লমেরুলাসের মধ্যেও কিছু ছিদ্র এঁকেছি, এবং এই যে ছিদ্রগুলো, এই ছিদ্রগুলোকে আমরা প্রধানত বলবো, এদেরকে বলা হয় ফেনেস্ট্রা। সো দিজ আর নোন অ্যাজ ফেনেস্ট্রা, রাইট? ওকে, তাহলে আমরা দেখলাম যে ভিসেরাল লেয়ারে যে হিস্টোলজিক্যাল যে স্পেসিফিক স্ট্রাকচার সেটি হলো পোডোসাইট, এবং প্যারাইটাল লেয়ারে যে সমস্ত কোষগুলো থাকে, সিম্পল প্যারাইটাল লেয়ারে যে কোষগুলো থাকে সেগুলো হলো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম সেল। তো স্কোয়ামাস এপিথেলিয়াম বা আঁশাকার আবরণী কলা প্যারাইটাল লেয়ারে অবস্থান করে বাউম্যান ক্যাপসুলের। ওকে, এবং যেহেতু বাউম্যান ক্যাপসুলসের ভিসেরাল লেয়ারে বর্তমান পোডোসাইটগুলো অবস্থান করে এবং তার ফলে স্লিট পোর্স তৈরি হয়, এবং এর ফলে গ্লমেরুলার ফিল্ট্রেট সহজেই বাউম্যান ক্যাপসুলসের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ ক্যাপসুলের ভিতরে দুটো লেয়ারের অন্তর্বর্তী স্থানে এই যে ক্যাপসুলার স্পেস আছে, এই ক্যাপসুলার স্পেসের মধ্যে গ্লমেরুলার ফিল্ট্রেট সহজেই এক্ষেত্রে প্রবেশ করতে পারে। ওকে, এরপরে যে স্ট্রাকচার আমরা দেখব যেটা, সেটি হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। তাহলে বাউম্যান ক্যাপসুলের পরবর্তী যে অংশ একটি টিউবিউলার স্ট্রাকচার, সো দিস ইজ কল্ড অ্যাজ দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, বা একে আমরা বলবো নিকটবর্তী সংবর্ত নালিকা। এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের ব্লাডের বিভিন্ন উপকারী এবং অপকারী উভয় রকমের পদার্থই কিন্তু প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে চলে আসে। সুতরাং প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের অন্যতম যে প্রপার্টিজ সেটা হলো বিভিন্ন পদার্থের রিঅ্যাবসর্পশন। সুতরাং গ্লমেরুলার ফিল্ট্রেট থেকে ডিফারেন্ট পদার্থ যেমন জল, গ্লুকোজ, ডিফারেন্ট টাইপের আয়ন্স এরা পুনরায় দেহের মধ্যে ফিরে যায়। তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা নিকটবর্তী সংবর্ত নালিকা থেকে বিভিন্ন উপকারী পদার্থ এগুলো আবার পুনরায় দেহের মধ্যে ফিরে যায়, অ্যান্ড এই প্রসেসকে আমরা বলবো রিঅ্যাবসর্পশন। তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে ম্যাক্সিমাম রিঅ্যাবসর্পশন হয়, এবং সেই কারণের জন্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের যে হিস্টোলজি বা স্পেসিফিক টাইপের সেল থাকে, সেই ধরনের সেলগুলোকে কি বলবো আমরা, সিম্পল কিউবয়েডিয়াল এপিথেলিয়াল সেল উইথ দ্য ব্রাশ বর্ডার। ওকে, তার মানে কি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের যে সেলগুলো থাকে সেগুলো হলো সিম্পল বা অত্যন্ত সরল কিউবয়েডিয়াল সেল। তো কিউবয়েডিয়াল মানে কি,
প্রত্যেকটা সেলের অ্যাকচুয়ালি তাদের লেন্থ মোটামুটি একই রকম হবে, ওকে। এবং তার সঙ্গে সঙ্গে প্রক্সিমাল কনভলিউটেড টিউবেলের যে সেলগুলো থাকে এগুলো নিউক্লিয়াস, এবং সেক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া থাকবে, সেলের মধ্যে প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকবে। এবং এই সেলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রপার্টিজ হচ্ছে এই সমস্ত সেলগুলোতে অসংখ্য মাইক্রোভিল্লি থাকে, ওকে, অর্থাৎ আঙুলের মতো অসংখ্য প্রবর্ধক থাকে, এবং একেই বলা হয় ব্রাশ বর্ডার। সো দিস আর নোন অ্যাজ দ্য ব্রাশ বর্ডার, রাইট। সুতরাং এগুলোকে আমরা বলবো ব্রাশ বর্ডার, এবং সেই কারণের জন্যই প্রক্সিমাল কনভলিউটেড টিউবেলে যদি ধরে যাক আমরা একটা সেল আঁকছি, তো এক্ষেত্রে ব্রাশ বর্ডার, তো এক্ষেত্রে ব্রাশ বর্ডার, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবেলের লুমেনে সারফেসের পরিমাণ অনেকটা বেড়ে যায়, এবং যেহেতু সারফেসের পরিমাণ বেড়ে যায় এই ব্রাশ বর্ডারের জন্য, সেই কারণের জন্য অনেক অনেক বেশি পরিমাণ পদার্থ প্রক্সিমাল কনভলিউটেড টিউবেল থেকে রিঅ্যাবসর্বড হয়ে যায়, হয়ে পুনরায় তারা দেহের মধ্যে ফিরে যায়। সুতরাং প্রক্সিমাল কনভলিউটেড টিউবেলের যে স্পেসিফিক টাইপের সেল আছে সেগুলি হলো ব্রাশ বর্ডার এপিথেলিয়াল সেল। এরপরেই প্রক্সিমাল কনভলিউটেড টিউবেল থেকেই একটি স্ট্রাকচার চলে আসবে, তাকে আমরা বলবো লুপ অফ হেনলি। দেখো আমি লুপ অফ হেনলির এক্ষেত্রে ছবি এঁকেছি। অ্যাকচুয়ালি নেফ্রন দু রকমের হয়, কর্টিক্যাল নেফ্রন এবং জাক্সটামেডুলারি নেফ্রন। তো কর্টিক্যাল নেফ্রনের লুপ অফ হেনলির দৈর্ঘ্য অনেক ছোট হয়, এবং জাক্সটামেডুলারি নেফ্রনে লুপ অফ হেনলির দৈর্ঘ্য অনেক বড় হয়। তো কটেক্স থেকে ওপরের দিকের পোর্শনটা যদি আমরা কটেক্স ধরি এবং নিচের দিকের পোর্শন যদি আমরা মেডালা ধরি, সুতরাং এই দিকটা যদি কটেক্স ধরি, এই দিকটা যদি মেডালা ধরি, তাহলে কটেক্স থেকে মেডালার দিকে যে পোর্শনটা নামছে তাকে আমরা বলবো লুপ অফ হেনলি ডিসেন্ডিং লিম্ব। সো দিস ইজ ডিসেন্ডিং লিম্ব, এবং উপরের দিকে অর্থাৎ মেডালা থেকে কটেক্সের দিকে যেটা উঠছে তাকে আমরা বলবো অ্যাসেন্ডিং লিম্ব। তো এক্ষেত্রে হেনলি লুপের এবং এই যে পোর্শনটা আছে এটাকে আমরা বলবো ইউ টার্ন, রাইট। তাহলে দেখো হেনলি লুপের যে স্ট্রাকচার নিচের দিকে নামছে তাকে ডিসেন্ডিং লিম্ব বলছে, এবং এই জায়গায় একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো এটা হলো থিক পার্ট অফ দ্য ডিসেন্ডিং লিম্ব, তারপর থিন অংশ, এবং অ্যাসেন্ডিং লিম্ব অর্থাৎ যেটা উপরের দিকে উঠছে তার থিন পার্ট কিন্তু কম, তুলনামূলকভাবে থিক পার্ট অনেকটা বেশি, রাইট। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন আমরা কাউন্টার কারেন্ট সিস্টেম পড়বো তখন এই সম্বন্ধে আমাদেরকে ভালোভাবে কনসেপ্ট রাখতে হবে। তাহলে ডিসেন্ডিং লিম্বের বেশিরভাগ অংশ হলো থিন, আর অ্যাসেন্ডিং লিম্বের বেশিরভাগ পোর্শন হলো থিক অর্থাৎ মোটা। এবং যেহেতু ডিসেন্ডিং লিম্বের বেশিরভাগ পোর্শন অনেক থিন বা সরু, এবং সেই কারণের জন্যই জলের এক্ষেত্রে ডিফিউশন হয়, কারণ গ্লমেরুলার ফিল্ট্রেট দিয়ে তো প্রচুর পরিমাণে জল আসে, তাহলে জল কি হয় এক্ষেত্রে ডিফিউশন হয়, ডিফিউজড হয়ে ব্লাড ক্যাপিলারিতে প্রবেশ করে, তার নাম ভাসারেক্টা। আমি একটু পরে আসছি ভাসারেক্টা সম্বন্ধে। তাহলে জল পুনরায় দেহের মধ্যে চলে আসে, তাহলে ডিসেন্ডিং লিম্বের মধ্যে জলের রিঅ্যাবসর্পশন হয়। এবং অ্যাসেন্ডিং লিম্ব যেহেতু থিক পার্ট, সেই কারণের জন্য অ্যাসেন্ডিং লিম্বের মধ্যে যে ঘটনাটা ঘটে সেটা হলো সোডিয়াম এবং পটাশিয়ামের অ্যাক্টিভ অ্যাবসর্পশন ঘটবে। তো সোডিয়াম আর ক্লোরাইড, নট পটাশিয়াম, সরি, সো সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন, তো এই অংশে কখনোই কিন্তু জলের রিঅ্যাবসর্পশন ঘটে না। তাহলে ডিসেন্ডিং লিম্ব এবং অ্যাসেন্ডিং লিম্ব এই যে স্পেসিফিক ফাংশন করে, অর্থাৎ ডিসেন্ডিং লিম্ব দিয়ে জলের পুনঃশোষণ হয় এবং অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে সোডিয়াম এবং ক্লোরাইডের পুনঃশোষণ হয়। তো এই কাজের জন্য ডিসেন্ডিং লিম্ব এবং অ্যাসেন্ডিং লিম্বের মধ্যে কিছু স্পেশাল টাইপের সেল থাকে, অর্থাৎ তাদের হিস্টোলজি একটু ডিফারেন্ট হয়। এর সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় বলে রাখি, ডিসেন্ডিং লিম্বের মধ্য দিয়ে কিন্তু ইউরিয়া এক্ষেত্রে এক্সক্রিটেড হয়। তো যাই হোক, তাহলে এই যে তাদের যে কাজের যে পার্থক্য, এই কাজের পার্থক্য কিসের জন্য হয়, এর কারণ হচ্ছে তাদের হিস্টোলজি। তাহলে দেখো ডিসেন্ডিং লিম্ব অ্যান্ড দ্য থিন অ্যাসেন্ডিং লিম্ব, অর্থাৎ অ্যাসেন্ডিং লিম্বের কিছু পোর্শন আমরা দেখলাম থিন, তো সেই জায়গায় যে সেল থাকে সেগুলি হলো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম সেল, অর্থাৎ একদম সরল আইসাকার আবরণী কলা থাকবে। কোথায়? ডিসেন্ডিং লিম্ব এবং থিন অ্যাসেন্ডিং লিম্বে। আর থিক অ্যাসেন্ডিং লিম্বে যেগুলো থাকে সেগুলো হলো সিম্পল কিউবয়েডিয়াল এপিথেলিয়াল সেল। সো দিস আর দ্য হিস্টোলজি, ওকে। তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবেলে ব্রাশ বর্ডার এপিথেলিয়াম সেল থাকে, যেগুলি সিম্পল কিউবয়েডিয়াল এপিথেলিয়াম সেল। ডিসেন্ডিং লিম্ব অ্যান্ড দ্য থিন অ্যাসেন্ডিং লিম্বে যে স্পেশাল টাইপের সেল থাকে সেগুলো হলো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম সেল, সরল আইসাকার আবরণী কলা, এবং থিক অ্যাসেন্ডিং লিম্বে, সুতরাং এর মধ্য দিয়ে সহজেই জল রিঅ্যাবসর্বড হতে পারে। এবং থিক অ্যাসেন্ডিং লিম্বে যে সেল থাকে সেটি হলো সিম্পল কিউবয়েডিয়াল এপিথেলিয়াল সেল, এর মধ্য দিয়ে কেবলমাত্র সোডিয়াম এবং ক্লোরাইডের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ঘটে, রাইট। তো এরপরেই নেফ্রনের যে স্ট্রাকচারটা আসবে সেটা হলো দূরবর্তী সংবর্তনালিকা এবং কালেক্টিং ডাক্ট। দূরবর্তী সংবর্তনালিকার ওপর একটি হরমোন কাজ করে, তার নাম হলো অ্যান্টিডাইউরেটিক হরমোন। সুতরাং
আমরা যদি নেফ্রনের একদম সিম্পলিফাইড আমরা যদি ডায়াগ্রাম আঁকি তাহলে দেখো, তো এক্ষেত্রে এটা নেফ্রন, সো দিস ইজ প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এটা লুপ অফ হেনলি, এটা ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং এক্ষেত্রে এগুলো হলো কালেক্টিং ডাক্ট। সুতরাং ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং ডাক্টে বা সংগ্রাহক নালিকাতে যে স্পেশাল টাইপের সেল থাকবে সেই দু রকমের সেল থাকে এক্ষেত্রে। এক রকমের সেলকে আমরা বলবো প্রিন্সিপাল সেল এবং আরও এক রকমের সেল হলো এক্ষেত্রে ইন্টারক্যালেটেড সেল। ওকে, তো প্রিন্সিপাল সেলকে কেমন দেখতে হয়, অনেকটা এরকম এপিথেলিয়াল সেল, এক্ষেত্রেও কিছুটা ব্রাশ বর্ডার থাকে, আর যে সেল থাকে তাদের মাঝখানে সেগুলো হলো তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল সেল এবং আরও এক রকমের সেল থাকে, সেই সেলগুলোকে আমরা বলবো ইন্টারক্যালেটেড সেল। তাহলে প্রিন্সিপাল সেল এবং ইন্টারক্যালেটেড সেল প্রধানত দূরবর্তী সংবর্ত নালিকা এবং সংগ্রাহক নালিকা গঠন করে এবং এর ওপরেই বা দূরবর্তী সংবর্ত নালিকার উপর একটি হরমোন কাজ করে, তোমরা প্রত্যেকেই জানো, সেই হরমোনটার নাম হলো অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং তার ফলে প্রচুর পরিমাণে জলের এক্ষেত্রে রিঅ্যাবসর্পশন হয় দূরবর্তী সংবর্ত নালিকায়, অর্থাৎ জল রিঅ্যাবসর্বড হয়ে বা পুনঃশোষিত হয়ে পুনরায় সেটা দেহের মধ্যে ফিরে যায়। কিন্তু কোথায় যায়, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন স্ট্রাকচারে যায় এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। ওকে, তাহলে আমরা এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি গ্লোমেরুলাসের স্পেশাল ক্যারেক্টার্স আমরা দেখলাম এবং বার্মেন ক্যাপসুলের ভিসেরাল লেয়ারে যে ধরনের সেল থাকে আমরা কি দেখেছিলাম, পোডোসাইট সেল থাকে যেগুলো স্লিট পোর তৈরি করে এবং গ্লোমেরুলাসের মধ্যে যে ছিদ্র থাকে সেগুলো ফেনেস্ট্রা বলে থাকে এবং প্যারাইটাল লেয়ারে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম সেল থাকে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বা নিকটবর্তী সংবর্ত নালিকাতে যে সেল থাকে সেগুলি হলো ব্রাশ বর্ডার এপিথেলিয়াল সেল এবং ডিসেন্ডিং লিম্ব অর্থাৎ থিন পোর্শন অফ দ্য ডিসেন্ডিং লিম্ব অ্যান্ড দ্য থিন পোর্শন অফ দ্য অ্যাসেন্ডিং লিম্ব, অর্থাৎ ডিসেন্ডিং লিম্ব এবং থিন পোর্শন অফ দ্য অ্যাসেন্ডিং লিম্বে যে ধরনের সেল থাকে সেগুলি হলো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম সেল। আর থিক অ্যাসেন্ডিং লিম্বে যে সেল থাকে, কি সেল থাকে, সেটি হলো সিম্পল কিউবয়েডিয়াল এপিথেলিয়াল সেল। সুতরাং সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম সেল দিয়ে সহজেই জলের রিঅ্যাবসর্পশন হবে, কিন্তু সিম্পল কিউবয়েডিয়াল এপিথেলিয়াল সেল দিয়ে কেবলমাত্র সোডিয়াম এবং ক্লোরাইড আয়নের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ঘটবে। এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুলে যে ধরনের সেল থাকে প্রিন্সিপাল সেল এবং ইন্টারক্যালেটেড সেল, এগুলোও কিন্তু মডিফাইড এপিথেলিয়াল সেল এবং এই সেলগুলো থাকে বলেই এর উপরে অ্যান্টিডাইউরেটিক হরমোন কাজ করে এবং তার ফলে জলের রিঅ্যাবসর্পশন হয়। কিন্তু নেফ্রনের স্ট্রাকচারে আরও কয়েকটা টার্ম আমাদেরকে জানতে হবে। কি কি টার্ম? নাম্বার 1 পেরিটিউবুলার ক্যাপিলারি, পেরিটিউবুলার ক্যাপিলারি, ওকে, এবং এর সঙ্গে সঙ্গে ভাসা রেক্টা। সো দিস অ্যাকচুয়ালি টু মোস্ট ইম্পর্টেন্ট টার্ম, পেরিটিউবুলার ক্যাপিলারি অ্যান্ড ভাসা রেক্টা। অ্যাকচুয়ালি নেফ্রন প্রধানত দু রকমের হয়, আমি তোমাদের বলছিলাম যে কর্টিক্যাল নেফ্রন, মোটামুটিভাবে 85% নেফ্রন হলো কর্টিক্যাল নেফ্রন। তো এটা যদি আমরা নেফ্রনের আবার একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম আঁকি, আর এটা হলো জাক্সটা মেলুলারি নেফ্রন যার লুপ অফ হেনলি অনেকটাই বেশি, রাইট? তাহলে এক্ষেত্রে যে অ্যাফারেন্ট আর্টারিওল আছে, অর্থাৎ আমরা জানি যে নেফ্রনের মধ্যে অ্যাফারেন্ট আর্টারিওল থাকে এবং ইফারেন্ট আর্টারিওল, অর্থাৎ যেটা বার্ম্যান ক্যাপসুল থেকে যে ইফারেন্ট আর্টারিওল যেটা বেরিয়ে এসছে সেই ইফারেন্ট আর্টারিওল প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুলকে ঘিরে থাকে এবং এই ধরনের যে ক্যাপিলারি, এই ক্যাপিলারিগুলোকে বলা হয় পেরিটিউবুলার ক্যাপিলারি, রাইট? সো দিস ক্যাপিলারি আর নোন এজ পেরিটিউবুলার ক্যাপিলারি। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বা নিকটবর্তী সংবর্ত নালিকা থেকে যে সমস্ত পদার্থ রিঅ্যাবসর্বড হয় এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুল থেকে যে সমস্ত পদার্থ রিঅ্যাবসর্বড হয়, এই সমস্ত পদার্থ পেরিটিউবুলার ক্যাপিলারির মধ্যে প্রবেশ করে এবং পেরিটিউবুলার ক্যাপিলারির মধ্যে প্রবেশ করে তারপর উপকারী পদার্থগুলো দেহের মধ্যে চলে যায়। সুতরাং নেফ্রন থেকে ডিরেক্টলি পেরিটিউবুলার ক্যাপিলারির মধ্যে এই সমস্ত পদার্থগুলো প্রবেশ করে, মানে রিঅ্যাবসর্বড মেটেরিয়ালসগুলো প্রবেশ করে। এবং যদি কর্টিক্যাল যদি নেফ্রন হয় সেক্ষেত্রে লুপ অফ হেনলির অ্যাকচুয়ালি দৈর্ঘ্য অনেকটা কম থাকে এবং সেই কারণের জন্য সেক্ষেত্রে আর অতটা ডেভেলপ কোনো রক্তজালক থাকে না। কিন্তু যদি জাক্সটা মেডুলারি যদি নেফ্রন হয়, এই জাক্সটা মেডুলারি নেফ্রনের লুপ অফ হেনলিকে একটি ব্লাড ক্যাপিলারি এইভাবে ঘিরে রাখে অ্যাকচুয়ালি, এবং এই ব্লাড ক্যাপিলারিকে আমরা বলবো ভাসা রেক্টা। এবং এই ভাসা রেক্টার মধ্যে অ্যাকচুয়ালি লুপ অফ হেনলি প্রধানত জলের সংরক্ষণ করে। আমরা দেখছিলাম যে ডিসেন্ডিং লিম্ব দিয়ে কিভাবে জল রিঅ্যাবসর্বড হয়, তো সেই রিঅ্যাবসর্বড মেটেরিয়াল ভাসা রেক্টার মধ্যে প্রবেশ করে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি শোষিত হয়, তো সেটাও কিন্তু ভাসা রেক্টার মধ্যে প্রবেশ করে। তাহলে পেরিটিউবুলার ক্যাপিলারি এবং ভাসা রেক্টা কাকে বলে আমরা দেখে নিলাম। তো এই স্ট্রাকচার কিন্তু নেফ্রনের সঙ্গে রিলেটেড। এর সাথে সাথে আরও একটা স্ট্রাকচার আমরা পড়ব, সেটি হলো জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস বা জেজি অ্যাপারেটাস। এর আগের দিন আমি জেজি অ্যাপারেটাসের কাজ আমি তোমাদেরকে বলেছিলাম। তো জেজি অ্যাপারেটাস থেকে একটি হরমোন সিক্রেটেড হয়
হয় তার নাম হলো রেনিন, এবং যেটা প্রধানত ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে। ওকে, দেন হোয়াট ইজ দ্য জেজি অ্যাপারেটাস? অ্যাকচুয়ালি আমরা যদি আর একটা ছবি আঁকি তাহলে দেখো, তো এক্ষেত্রে ইফারেন্ট আর্টারিওল তো পেরিটিউবুলার ক্যাপিলারি এবং ভাসা রেক্টা তৈরি করে, কিন্তু অ্যাফারেন্ট আর্টারিওল এবং দূরবর্তী সংবর্ধনালিকার একদম ফাইনাল পোর্শন। সুতরাং এই যে অ্যাফারেন্ট আর্টারিওল এবং দূরবর্তী সংবর্ধনালিকার ফাইনাল পোর্শন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায়। ওকে, জাস্ট একটু ছবি আঁকার চেষ্টা করি। তাহলে ধরা যাক এটি অ্যাফারেন্ট আর্টারিওল। সো দিস ইজ অ্যাফারেন্ট আর্টারিওল, এবং তার সঙ্গে সঙ্গে ফাইনাল পোর্শন অফ দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবুল। ধরা যাক এটি হলো ডিস্টাল কনভলিউটেড টিউবুলের ফাইনাল পোর্শন, এবং এই পোর্শনের এরপরে কালেক্টিং ডাক্ট তৈরি হবে। সো দিস ইজ দ্য ফাইনাল পার্ট। সো ফাইনাল পার্ট অফ ডিসিটি। তাহলে অ্যাফারেন্ট আর্টারিওল এবং ডিস্টাল কনভলিউটেড টিউবুলের ফাইনাল পার্ট যে অংশে অ্যাটাচড আছে, এই জায়গায় টিউবিউলার অংশে, মানে দূরবর্তী সংবর্ধনালিকার টিউবিউলার পোর্শনে, তাহলে টিউবিউলার পোর্শনে কিছু সেল থাকে যে সমস্ত সেলগুলো ডেন্সলি প্যাকড হয়ে থাকে। এই সমস্ত সেলগুলো প্রধানত এপিথেলিয়াল সেল, কিন্তু এরা অত্যন্ত ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে। সুতরাং টিউবিউলার যে পার্ট আছে, এই টিউবিউলার পার্টে ডেন্সলি প্যাকড এপিথেলিয়াল সেল থাকে। সো ডেন্সলি প্যাকড এপিথেলিয়াল সেল থাকবে। ওকে, ডেন্সলি প্যাকড এপিথেলিয়াল সেল থাকে, এবং এই সেলগুলোকে বলা হয় ম্যাকুলা ডেন্সা। অনেক সময় আমাদের কনসেপ্ট থাকে না। তাহলে দেখো, তো ফাইনাল পার্ট অফ দ্য দূরবর্তী সংবর্ধনালিকাতে যে ডেন্সলি প্যাকড যে এপিথেলিয়াল সেল থাকে তাদেরকেই আমরা বলবো ম্যাকুলা ডেন্সা। ধরা যাক ডেন্সলি প্যাকড, এইভাবে অসংখ্য প্যাকড সেল থাকে এপিথেলিয়াল সেল, তো এই সেলগুলোকেই আমরা বলবো ম্যাকুলা ডেন্সা। কিন্তু এই যে টিউবিউলার পোর্শন, মানে এই যে আর্টারিওল বা অ্যাফারেন্ট আর্টারিওলে মডিফাইড স্মুথ মাসেলস থাকে। ওকে, সুতরাং অ্যাফারেন্ট আর্টারিওলে মডিফাইড স্মুথ মাসেলস থাকবে। এই যে পরিবর্তিত যে স্মুথ মাসেলস, এগুলোকে প্রধানত বলা হয় juxtaglomerular cell. So these are called as juxtaglomerular cell, এবং ম্যাকুলা ডেন্সা এবং juxtaglomerular cell একসঙ্গে যে স্ট্রাকচার তৈরি করে সেটাই হলো juxtaglomerular apparatus। ওকে, এবং এই juxtaglomerular apparatus থেকে রেনিন তৈরি হয়, যে রেনিন এবার এনজিওটেনসিন পদ্ধতিতে, অর্থাৎ এনজিওটেনসিনোজেনকে সেটা এনজিওটেনসিনে পরিণত করে, এবং সেই এনজিওটেনসিন এবার আমাদের মূত্রের ভলিউমকে নিয়ন্ত্রণ করে, এবং তার ফলে ব্লাড প্রেশার আমাদের কন্ট্রোল হয়। সুতরাং নেফ্রনের স্ট্রাকচারে প্রধানত এই বিষয়গুলোই ইম্পর্টেন্ট, এবং তোমাদের হিস্টোলজি বলতে এই অংশগুলোই তোমাদেরকে পড়তে হবে। এক্ষেত্রে যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো ইউনিক ফিচার্স অফ দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি, এর সাথে সাথে নিকটবর্তী সংবর্ধনালিকাতে কোন ধরনের সেল থাকে, ব্রাশ বর্ডার এপিথেলিয়াল সেল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং কেন সেটা মডিফাইড, এবং সেই সমস্ত সেলগুলো কিভাবে বিভিন্ন পদার্থের পুনঃশোষণ করে, এই অংশগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবং হেনলির লুপের হিস্টোলজিতে ডিসেন্ডিং লিম্ব এবং অ্যাসেন্ডিং লিম্বে কোন ধরনের পদার্থের পুনঃশোষণ হয়, এবং এক্ষেত্রে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার আর মাল্টিপ্লায়ার কিভাবে কাজ করে, অর্থাৎ লুপ অফ হেনলি কিভাবে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার আর মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করে, এটা এর পরের দিন আমি তোমাদেরকে বলবো যদিও, কিন্তু তবুও এক্ষেত্রে হেনলির লুপে এই যে ডিফারেন্ট লিম্বের যে হিস্টোলজি, এটা একটু মাথায় রাখতে হবে। এটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, বাট এটা একটু মাথায় রেখে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো জেজি অ্যাপারেটাস বা জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস কিভাবে তৈরি হয়, এবং তার সাথে সাথে পেরিটিউবুলার ক্যাপিলারি এবং ভাসা রেক্টা কাকে বলে। পেরিটিউবুলার ক্যাপিলারি প্রধানত কর্টিক্যাল নেফ্রনে থাকে, এবং ভাসা রেক্টা মোর ডেভেলপড হয় ইন কেসেস অফ জাক্সটামেডুলারি নেফ্রন, কারণ তার লুপ অফ হেনলি অনেকটা বেশি। সুতরাং হেনলির লুপ থেকে জল যে রিঅ্যাবসর্বড হয়, সেই রিঅ্যাবসর্বড জল এবার ভাসা রেক্টার মধ্যে প্রবেশ করে। ওকে, এর সাথে সাথে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস কোন ধরনের সেল দিয়ে তৈরি, ম্যাকুলা ডেন্স এবং জাক্সটাগ্লোমেরুলার সেল দিয়ে তৈরি। সুতরাং এই বিষয়গুলো, সো দিস আর অ্যাকচুয়ালি দ্য হিস্টোলজি অফ নেফ্রন। তাহলে নেফ্রনের হিস্টোলজি আমরা একদম জেনে গেলাম। এর সাথে সাথে এই যে ছবিটা আমরা যেটা এঁকেছি, আমি একটুখানি নেফ্রনের ছবিটা তাহলে তোমাদেরকে এঁকে দেওয়ার চেষ্টা করি। সো দিস ইজ দ্য বাউম্যান ক্যাপসুল। ওকে, এবং বাউম্যান ক্যাপসুল থেকে কি হবে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তারপরে কি হবে, এটা হেনলি লুপের ডিসেন্ডিং লিম্বের ম্যাক্সিমাম পোর্শন কিন্তু থিন, তাহলে দেখো এক্ষেত্রে থিন অংশ, এবং তারপরে হচ্ছে ইউটার্ন, তাহলে এক্ষেত্রে ইউটার্ন, সুতরাং ইউটার্ন অ্যাসেন্ডিং লিম্বের খুব কম পোর্শন কিন্তু থিন। ওকে, কারণ এই জায়গায় সোডিয়াম আর পটাশিয়ামের রিঅ্যাবসর্পশন হয়, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়। ওকে,
অর্থাৎ এক্ষেত্রে থিক পোর্শন অফ ডিসেন্ডিং লিম্ব থিন, তারপরে অ্যাসেন্ডিং লিম্বের থিন অংশটা কিন্তু তুলনামূলকভাবে কম, থিক অংশটা তুলনামূলকভাবে বেশি। তারপরে যে স্ট্রাকচারটা থাকবে সেটা হলো ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এবং তারপরে এই যে পোর্শন আছে সেগুলোকে আমরা বলবো কালেক্টিং ডাক্ট। ওকে, এবং এটাকে এইভাবে কেন আঁকা হয়, কারণ বিভিন্ন নেফ্রনের কালেক্টিং মানে বিভিন্ন নেফ্রনের দূরবর্তী সংবর্ধনালিকা এই কালেক্টিং ডাক্টে এসে অ্যাটাচড হয়। এবং এর সাথে সাথে এক্ষেত্রে যে ছবিটা এঁকেছি আমরা গ্লোমেরুলাসের, তো অ্যাফারেন্ট আর্টারিওলের ডায়ামিটার অনেকটা বেশি হবে এবং ইফারেন্ট আর্টারিওলের ডায়ামিটার তুলনামূলকভাবে ছোট হবে, এবং তার ফলে বার্মেন ক্যাপসুলের মধ্যে 50টা সমান্তরাল রক্তজালক তৈরি হবে, এবং সেই 50টা সমান্তরাল যে রক্তজালক এটাই অ্যাকচুয়ালি গ্লোমেরুলাস, এবং এর মধ্যে এই যে ছিদ্র যে অংশগুলো আছে এগুলোকে আমরা বলবো ফেনেস্ট্রা, এবং ভিসেরাল লেয়ারে থাকে পোডোসাইট সেল, এবং তার ফলে স্লিট পোর তৈরি করে, রাইট। সুতরাং এই যে গ্লোমেরুলাস এবং বার্মেন ক্যাপসুলের মধ্যবর্তী যে গঠন, যার মধ্য দিয়ে গ্লোমেরুলার ফিল্ট্রেট পাস করে, সেই স্ট্রাকচারকেই আমরা বলবো ফিল্ট্রেশন মেমব্রেন। সেই স্ট্রাকচারকেই আমরা বলবো ফিল্ট্রেশন মেমব্রেন। তাহলে হোয়াট ইজ ফিল্ট্রেশন মেমব্রেন এবং কিভাবে ফিল্ট্রেশন মেমব্রেন কাজ করে এই সম্বন্ধে আমরা পরের দিন আলোচনা করব। সুতরাং তোমাদের পিজি সিলেবাসে প্রধানত নেফ্রনের হিস্টোলজি সম্বন্ধে প্রধানত এই বিষয়গুলোই পড়তে হবে। তাহলে আশা করি তোমরা নেফ্রনের হিস্টোলজি, নেফ্রনের স্ট্রাকচার তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি হয়তো খুব দ্রুততার সঙ্গে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম, কারণ এটা অনেকটা হিউজ টপিকস, সেই কারণের জন্য অল্প সময়ে যতটুকু সময় লাগার কথা তার মধ্যে আমি খুব দ্রুততার সঙ্গে তোমাদেরকে বললাম। তো টোটাল ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে আর নেফ্রনের হিস্টোলজি এবং নেফ্রনের ব্রিফ ফাংশন, পেরিটিউবুলার ক্যাপিলারি ভাসারেক্টা কি, এই সম্বন্ধে তোমাদের আর কোনো রকম কনফিউশন আশা করি থাকবে না। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি পিজি লেভেলে তোমাদেরকে কিভাবে পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে 9-10 লেভেল এবং পিজি লেভেলের সিলেবাস একসঙ্গে তোমরা কিভাবে ডিল করবে। তাহলে পরের দিন আমরা ফিল্টারিং মেমব্রেন সম্বন্ধে আলোচনা করব। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।